আর তাছাড়া তোমাদের সাথে আমি আছি। আমি তোমাদের কোনোদিনও অন্য নজরে দেখতাম না। তোমাদেরও আমি আমার বন্ধু মনে করি। আর তাছাড়াও রেহানের নাম্বারটা দেওয়া যাবে? এই নাও। কিন্তু কি করবা? আরে দাঁড়াও তো। আমি রেহানের নাম্বারে কল দিলাম। রিং হতে সাথে সাথে রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? এটা কি রেহান দা 420? এই মিয়া, আমাকে 420 ডাকলেন কেন? আর কে আপনি? তোমার দোলা ভাই। কষ্ট করে আলাউদ্দিন হোটেলের সামনে আসো বাছাধন। আমি আসতেছি, তুই ওখানেই থাক। তারপর ফোনটা কেটে দিল। আর আমিও হাসতেছি, আর নিধি অবাক চোখে তাকিয়ে আছে। আমরা দুজনে কিছুক্ষণ ওয়েট করলাম। তার কিছুক্ষণেই রিহান এসেই আমাকে আর আমি তাকে ডাক দিই। সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে আমার কাছে আসলো আর এসেই, ভাই, আপনি ফোন দিছেন? হ্যাঁ, আর ভাইয়ের আগে দোলা লাগাতে পারলি না বেটা? সে আমার কথা শুনে হা হয়ে আছে। আর নিধিকে দেখেও চমকে গেল। এভাবে কি দেখিস? আগে বল, দুপুরে কিছু খেয়েছিস? না ভাই, একটু দেরি আছে। কেন ভাই? চল রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো। আচ্ছা ভাই, চলেন। তারপর আমি নিধি আর রিহান চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে ভিতরে ঢুকে আমরা একটা টেবিলে বসে পড়ি। আমি নিধিকে বললাম, কি খাবেন বলেন? নিধি আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আসলে তাকাবারই কথা। এখানে হা করে দেখার কিছু নেই। কি খাবেন বলে ফেলেন, নাকি বিরিয়ানি অর্ডার দেবো? ভাই, আপনি যা খাবেন তা অর্ডার দেন। তারপর আমি 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম। আর কিছুক্ষণ পরে তা আসলো। আমি 2টা প্লেটে দুজনের দিকে এগিয়ে দিলাম। তারা দুজনে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। এরপর রিহান বলে, ভাই, আপনি প্লেট আমাদের দিকে এগিয়ে দিলেন, আপনি খাবেন না? না, আমি কিছুক্ষণ আগে খাবার খাইছি। কিন্তু আপনি যে বললেন আপনি বিরিয়ানি খাবেন। এমনিই বললাম। আর রিহান আমাকে আপনি আপনি বলা বন্ধ কর। আমি জানি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই নিজেকে একা রেখে শাস্তি দিচ্ছ। তোমাদের ভুল বুঝতে পারাটা আমার জন্য অনেক। তার মানে এই না যে একা একা থাকবা। আমি জানি তোমরা তোমাদের কাজের জন্য অনেক অনুতপ্ত। আমি চাইলে তোমরা আমার সাথে যা করেছো তার প্রতিশোধও নিতে পারতাম, বা তোমাদের টর্চার করতে পারতাম। কিন্তু আমি তা করিনি, কারণ তোমাদের দেখে বুঝতে পারলাম তোমরা এখন আর আগের নিধি রিহান নেই। দেখো, তোমরা দুজন সাইমার বন্ধুদের সুযোগ নিছো। আমাকে খারাপ বানালে সাইমার সামনে। তারপরে আমি কিছু করিনি, কারণ আমি জানতাম একদিন তোমাদের পরিবর্তন আসবেই। আর রিহান, ওই দিন তোমাকে আমি জাস্ট একটা ধমক দিয়ে দেখাতে চাইলাম তোমার মনের অবস্থা। আর সেদিন তোমাকে দেখে মনে হলো তোমার মনের অবস্থা ভালো নেই, তাই শুধু একটু ধমক দিলাম। আর 1 প্যাকেট সিগারেট আনালাম। তার জন্য সরি। আর খেয়াল করলাম যে ছেলে আগে বন্ধুদের নিয়ে মেতে থাকতো, অন্যদের ডিস্টার্ব করতো, সে এখন একদম শান্ত হয়ে গেল। নিধির ক্ষেত্রেও একই অবস্থা। দেখো, এখন থেকে এরকম শুষ্ক তোমাদের মানায় না। আর তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কারণ তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারছো। এটাই আমার জন্য অনেক। তাই এখন থেকে নিজেকে আর এভাবে একা একা রাখবে না। না হলে তোমরা ভার্সিটির মজাগুলো উপভোগ করতেই পারবে না। তোমরা আমাকে খারাপ বানালেও আমি আসলে খারাপ হইনি, কারণ সবাই আমার আচার ব্যবহার সবাই দেখেছে, তোমাদেরও দেখেছে। তোমরা আমাকে একা করতে চেয়েছিলে, আর তোমরাই একা হয়ে গেছো। শোনো, ভার্সিটি হচ্ছে সবার, তাই সবার কাজ সবার সাথে মিলেমিশে থাকা, যেমনটা আমি করি। হ্যাঁ, ওই দিন আমার রূপটা দেখে অনেকে ভয় পেলেও পরবর্তীতে তারা আমার ব্যবহার দেখলো, যার জন্য সবাই আমার সাথে মিশতে শুরু করে। শুধু ক্লাসমেটরাই না, পুরো ভার্সিটি সবাই এখন আমাকে মাথায় করে রাখে, কারণ আমার মধ্যে দুই নাশারি কিছু দেখেনি, বরং এটাই দেখেছে যে আমি কেমন। এবং আমাকে সিনিয়র ভাই এবং আমার বন্ধু বান্ধবীরা মিলে আমাকে অনেক দুষ্টুমি করে গণপিটুনিও দিছে। তাতে আমার অসুবিধা নেই। ফ্রেন্ড সার্কেল, ভাই বন্ধুদের মধ্যে এমন চলেই। আর আমি শিওর এখন তারা আমাকে খুঁজতেছে সরি বলার জন্য। দেখলাম ভালোবাসা দিয়ে সকল কিছু অর্জন করা যায়, যা টাকা দিয়ে অর্জন করা যায় না। তাই আমি বলবো, এখন থেকে নিজের পাওয়ার দিয়ে না, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে শিখো। কারণ পাওয়ার দিয়ে মানুষের উপর হুকুম করলেও ভিতরে কিন্তু সে মানুষগুলো তোমাদের খারাপ কথাই বলবে। আর এখন থেকে নিজেকে একা করে রেখো না। আর সবাই একত্রে মিলে ভার্সিটি লাইফের মজা নাও, না হলে সময়টা মিস করবা। আর তোমাদের ছেলে মেয়েদের কি শোনাবা? বলবা আমরা তেমন কিছু করিনি, আমরা খালি পড়াশোনায় করে গেলাম বা গুন্ডামি করে গেলাম। আরেকটা কথা, এখন থেকে নিজেকে আড়াল করে রাখবা না তোমরা। আমাদের গ্রুপে কিছু ফ্রেন্ড লাগবে, তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারো। রিহানা নিতে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ভাই, সত্যি করে বলেন তো আপনি আসলে কি জিনিস? আরে আজব কথা তো, আমি মানুষ ছাড়া কি হব? কিন্তু আমাদের এত সহজেই ক্ষমা করে দিলে? কারণ তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, আর তখন তোমরা শয়তানের ধোঁকায় পড়ে এমন করেছো। আর এখন তোমরা ভালো হয়ে গেছো, তাই আমার মনে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর এখন থেকে যে তোমাদের দুজনের মধ্যে যে আপনি করে কথা বলবে, সেটা আমাকে প্রতিদিন 1000 টাকা করে জরিমানা দিতে হবে। বন্ধুদের মধ্যে আপনি আপনি বললে কেমন খারাপ দেখে না? তুই করে বললেই ঠিক আছে, তুমি করে বললে নিজেকে একটু অন্যরকম লাগে। ভাই, সত্যি আমরা অনেক অনুতপ্ত। তোমার সাথে আমরা যা করেছি তার জন্য সরি। আরে বেটা, বন্ধুদের মধ্যে নো থ্যাঙ্কস নো সরি, অনলি গালাগালি। তারপর নিতে আর রিহান খাবার খেতে লাগে, আর আমি আস্তে করে উঠে বিলটা দিয়ে আসি। তারপর তাদের কাছে বসি, আর তারাও খাবারটা শেষ করে। ওকে, আমি এখন যাই।
আমাকে এফবিতে রিকোয়েস্ট দিয়ে দিস, সেখানে কথা হবে। ওকে। বলে সে আমাকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, ভাই সত্যি তোমার মতো মানুষ হয় না। এত বড় অপরাধ করলাম, তারপর আমাদের কিছুই করলে না। ধুর শালা, বললাম তো অনুতপ্ত হয়েছি, সেটাই অনেক। আচ্ছা, তোর কোনো বোন আছে? বোন দিয়ে কি করবি? না শালা বললাম তো, তাই চিন্তা করলাম সত্যিকালের সারা বানাইনি। আচ্ছা আমি যাই, পরে কথা হবে। আচ্ছা যা। থ্যাংক ইউ অন্তর, আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য। হ্যাঁ। তারপর আমি সেখান থেকে তাদের বিদায় দিয়ে চলে আসলাম মেসে। সত্যি আজ অনেক ভালো লাগতেছে, কারণ আজ আমি ভালোবাসা দিয়ে সকলের মন জয় করতে পারলাম। আসলে আম্মু ঠিকই বলেছে, মানুষ চাইলেও টাকা ছাড়া মানুষের মনে জায়গা করে নিতে পারে, শুধু তার মধ্যে ভালোবাসা থাকতে হবে। তবে আর যাই বললি না কেন, সেই তো কেলানি খাইলাম, কিন্তু আমি এতটুকু শিওর এখন সবগুলো আমাকে নিয়ে চিন্তায় আছে। আমি একটু ইমোশনাল ড্রামা করব, এসব চিন্তা করতে করতে মোবাইলটা হাতে নিয়ে নেট অন করলাম। শালার মেসেজের অভাব নেই, সিনিয়র ভাইয়ের আপুরত্ব মেসেজ দিয়ে ভরাই রাখছে, সবাইকে তো আর মেসেজ দিতে পারবো না, তাই টাইম লাইনে একটা পোস্ট করলাম। তারপর নেট অফ করে দরজা মুখোমুখি লাগিয়ে আমার বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ি আর ছোট্ট একটা পাওয়ার নিপ দিই। সন্ধ্যাবেলা আমার ঘুম ভাঙে, দেখলাম শিহাবও তার খাটে শুয়ে আছে, আর আমাকে উঠতে দেখে শালা বলা শুরু করে, কিরে হারামি, ঘুম ভাঙলো তোর? কখন আসছিস? আরে বিকালে আসছি, আর এসে দেখি তুই ঘুমাচ্ছিস। মামা আজকে এতে যা জ্বালাইছি না, এক্কেবারে সেই লেভেলের। যাই কর, ওভাবে কিছু করিস না। তারপর উঠে আমি চলে গেলাম হাত মুখ ধুতে, আর এসে আমি বললাম, নাস্তা কি খাবি? শালা নাস্তা নিয়েই আসছি, ছোলা বুট মুড়ি, সাথে আছে পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি। আলুর চপ পেঁয়াজও আমার, বেগুনি তুই খা। শালা দুজনের জন্যই আনছি, 3টা আইটেম থেকেই। আচ্ছা যা। তারপর নাস্তা করে নিলাম আর পড়তে বসে পড়লাম, সাথে শিয়াবের সাথে কথা বলতেছি। এরপর খুব মনোযোগ সহকারে 2 ঘন্টা পড়লাম। এরপর ফোনে নেট ওপেন করলাম আর দেখি নিধি আর রিহান ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তাই তাদের অ্যাকসেপ্ট করে তাদের সাথে অনেকক্ষণ কথা বলি। তবে আজকে সাইমাকে দেখলাম না, কেন জানি তার জন্য একটু চিন্তা হচ্ছে। তাই চিন্তা করলাম সাইমার একটা ফ্রেন্ডকে নক দিয়ে জিজ্ঞাসা করে জানি নেই যে সাইমা আজকে ভার্সিটি আসেনি কেন। আমি সাইমার একটা ফ্রেন্ডকে নক দিলাম, তার নাম তিন্নি। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো অন্তর? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি, কিন্তু আজকে সবাই মিলে তোমাকে মারলো কেন? আরে আপু বললেন না। এরপরে ঘটনা লিখে পাঠালাম। তিন্নি তো হাসির ইমোজি দিয়ে আমাকে আরো লজ্জায় ফেলাই দিল। তারপর তিন্নি বলে, অন্তর, আমি তো তোমার ক্লাসমেট, তাহলে আমাকে আপু ডাকছো কেন? আসলে আমার অভ্যাস হয়ে গেছে, আমি নতুন কোনো মেয়ের সাথে কথা বললে আপু বলেই ডাকি। এখন থেকে আপু বলবে, ডাকবে না। আর আপনিও বলবে না, আমি মানা করে দিলাম। যদি আর একবার আপু বলে ডাকো, তাহলে আমি তোমার কপালে দুঃখ আছে। তুমি যে বলো। আচ্ছা আজকে সাইমা ভার্সিটি আসেনি কেন? আসলে সাইমার জ্বর ছিল, তাই সে ভার্সিটি আসে নাই। ও, এখন কেমন আছে সে? মেডিসিন ঠিক মতো নিচ্ছে তো? এখনও তার 102 জ্বর আর মেডিসিন নিচ্ছে, কিন্তু মেডিসিন কাজে দিচ্ছে না। তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, কারণ এভাবে তাকে রাখা উচিত হবে না। হুম, ঠিক বলছো। আচ্ছা অন্তর, তুমি হঠাৎ সাইমার কথা জিজ্ঞাসা করছো কেন? তিন্নি আমার একটু কাজ আছে, পরে কথা বলবো, বাই বলে নেট অফ করে দিলাম। আসলে তো আমি সাইমার ব্যাপারে খোঁজ কেন নিচ্ছি? সে যেখানে ইচ্ছে থাক, তাতে আমার কি? না না, এই মেয়ের মায়ে পড়া যাবে না। কিন্তু শালার মনটা তো কিছুই বোঝে না, মনটা তো চায় বারবার এই মেয়েটাকে নিয়ে চিন্তা করতে। না, আর করতে পারবো না, কারণ আমি মধ্যবিত্ত, তাকে আমি সামলে রাখতে পারবো না, তার সকল আবদার আমি পূরণ করতে পারবো না। অনেক কষ্টে আমি মেয়েটার মায়া থেকে বের হলাম, তবে এখনো মনে তার জন্য মায়া অল্প করে রয়ে গেল। আমি তার কথা বাদই দিলাম, আর দেখলাম শিয়াব খাবার রেডি করলো, তাই রাতের খাবার খেয়ে নিলাম আর পরিবারের সাথে কথা বলে দিলাম ঘুম। সকালবেলা আমি উঠলাম, তবে দেখি শিহাব নাই, আর টাইম দেখে শক খেয়ে গেলাম, কারণ 9টা বাজতেছে, কিন্তু শিহাব আমাকে ডাকলো না কেন? শালা তোরে পরে দেখে নেব। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম আর দেখলাম শালা নাস্তা রেডি করে রেখেছে, সেটা খেয়ে চলে গেলাম ভার্সিটি। ভার্সিটি গিয়ে দেখি আমার বন্ধু বান্ধবীরা আড্ডা দিচ্ছে, তাই চিন্তা করলাম রিহানকে কল দিই। কিরে শালা, কই তুই? কেন, কি করবি? আরে নিধিকে নিয়ে আমরা যেখানে আড্ডা দিই সেখানে চলে আয় তাড়াতাড়ি, বলেই ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পরে নিধি আর রিহান আসে, আর আমি তাদের নিয়ে আমাদের আড্ডায় যাই। সেখানে আমাদের দেখে সবাই হা হয়ে আছে। আমি সেখানে গিয়ে বললাম, কিরে তোদের কি খবর? ভালো, কিন্তু এইগুলো তোর সাথে কি করতেছে? বন্ধুরা, ওরা আগে যা করেছে তার জন্য তারা অনেক অনুতপ্ত, তাই আমি তাদের ক্ষমা করে দিলাম আর চিন্তা করলাম আমাদের গ্রুপে নিতে। কখনোই না। তারা তোকে কি করেছে আর তুই এত সহজে তাদের ক্ষমা করে দিবি? আর বলতেছিস তাদের আমাদের গ্রুপেও নিবি? মাথা ঠিক আছে তো তোর? দেখ, মানুষ মাত্রই ভুল,
আর তারা শয়তানের দোকায় পড়ে এমন করেছে, তাই তাদের ক্ষমা করে দেয় ভালো। আর তাদের দিকে দেখ, তারা অনেক অনুতপ্ত, তাই আমিও পারলাম না তাদের উপর রাগ করে থাকতে। অন্তর, তোর মন অনেক বড় বলে তুই খুব সহজে তাদের ক্ষমা করে দিলি, কিন্তু আমরা মেনে নিতে পারবো না। আমি রিকোয়েস্ট করলাম, প্লিজ ভাইয়ের বউরা মেনে নে, আমার আরও একটা বউ লাগবো। তাই চিন্তা করলাম নিধিকেও তোদের মতো বউ বানামো, আর রিহানকে আদিপ আর তানভীরের মতো শালা বানামো। শালা আর বউরা আমার কথাটা রাখবি না? কয়টা লাগবে তোর? এই তো, হ্যাঁ, বাকিটা বলিস না। কুত্তা। ওকে ফাইন, তাহলে আমাদের গ্রুপে আরো 2 জন জয়েন করলো। এবার সবাই আমারে ট্রিট দিবি। কি দিয়ে দিব গো? হাত নাকি পা দিয়ে? কথায় কথায় আমারে মারার ধান্দা। কালকে যে মার দিলি, আমার 14 গোষ্ঠী তেমন কেলানি খায়নি। আর চল ক্লাসে যাব। ওকে চল। তারপর আমরা ক্লাসে যেতে লাগি। অবশেষে রিহান নিধিও আমাদের সাথে। এবার আরো মজা হবে, ফাজলামি আনলিমিটেড হবে। আমরা ক্লাসে গিয়ে বসে পড়ি, তবে রিহান নিধিও আমাদের কাছাকাছি বসে আর আমাদের সাথে আড্ডা দিতে শুরু করে। কিছুক্ষণ পরে স্যার আসে, আর এসে আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর বলে ওঠে, এটা কি দেখতেছি আমি? অবশেষে নিধি রিহানও তোদের সাথে? স্যার এবার ডাবল জ্বালানি হবে। এরে নিধি আর রিহান আর কোনো ভালা মানুষের গ্রুপ পাইলি না তোরা? স্যার, ভালো মানুষের গ্রুপেই ঢুকলাম, আর চিন্তা করিয়েন না। আগে এরা মিলে আপনার খোঁজ খবর রাখতো, আর এখন আমরাও রাখবো আর কি। সব কয়টা ফাজিল। আর আপনি আমাদের লিডার। তারপর স্যার ক্লাস করানো শুরু করলো। আমরা ক্লাসে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যারের পেয়ে আমাদের কাছে আসে আর স্যারের সাথে কথা বলতে লাগে। কিছুক্ষণ পরে স্যার বলে ওঠে, অন্তর, তোকে প্রিন্সিপাল স্যার ডাকতেছে। কেন স্যার? সেটা তো আমি জানি না, তুই গেলেই বুঝতে পারবি, তবে এখনই যেতে বলেছে। আচ্ছা স্যার। তারপর আমি আমার ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম আর প্রিন্সিপাল স্যারের পেয়ের সাথে যেতে লাগি। দরজার সামনে যেতেই, স্যার আসতে পারি? আরে অন্তর, আসো ভিতরে। আমি ভিতরে যাই, তবে দেখি সেখানে একজন কোট প্যান্ট পরে এক লোক বসে আছে। আমি তার পিছন বরাবর ছিলাম, তাই চেহারা দেখতে পাইনি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম সালাম। ডাকছি, তবে আমার জন্য নয়। মানে স্যার? আমার জন্য তোমাকে ডাকানো হলো? আমি লোকটা চেহারা দেখে অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউই না, সাইমার আব্বু। কিন্তু কথা হচ্ছে উনি আমাকে কেন ডাকবে? কি কাজ ওনার? মাথায় অনেক প্রশ্নের ঘুরপাক খাচ্ছিল আমার। অন্তর, আমার সাথে আমার বাড়ি যেতে পারবে? কেন? আমি সেখানে গিয়ে কি করব? দেখ বাবা, আমার মেয়েটা গত পরশু ঘরে আসার পর থেকে অনেক কান্নাকাটি করে। রাতের বেলা সে এসে আমাদের সাথে কোনো কথাই বলে নাই, সে রুমের মধ্যে চুপচাপ চলে যায়। আর কাল সকালবেলা তার রুমে গিয়ে দেখি সে শুয়ে আছে। আমি যখনই তার মাথায় হাত দিই ডাকতে যাব, তখনই খেয়াল করলাম মেয়েটার শরীর অনেক গরম হয়ে আছে। আমরা অনেক টেনশনে পড়ে যাই আর ভয়ও পেয়ে যাই। অনেক কষ্ট করে তার খেয়াল রাখলাম, কিন্তু সে ঘুমন্ত অবস্থায় বারবার তোমার নাম নিচ্ছিল। আমরা কাল তবু কষ্ট করে তাকে সামনে রেখেছিলাম, কিন্তু আজ সে ঘুম থেকে উঠে পাগলের মতো ব্যবহার করতে লাগে। সে আমাদের বলে তোমাকে এনে দিতে। আমি জানি তুমি আমাদের উপর অনেক রেগে আছো, কিন্তু বাবা বিশ্বাস করো, সাইমা তোমার সত্যিটা জেনে সে অনেক কান্নাকাটি করে। বিয়ের দিন সেদিনই কিছু খায়নি। পরের দিন আমরা জোর করে তাকে খাবার খাইয়ে প্রতিশ্রুতি দিই আমরা তোমাকে এনে দিব। 5 দিন তোমার খোঁজ করি আর প্রতিদিন তোমার মেসে গিয়ে দেখে আসতাম তুমি আসছো কি না। পরে সাইমা আমাদের বলে আমরা যাতে কিছুই না করি, কারণ দোষ যেহেতু সে করেছে তাই সে তোমাকে মানিয়ে নিতে চেয়েছিল। বাবা, আমার মেয়েটা আজ সকাল থেকে পাগলের মতো আচরণ করতেছে আর এখন পর্যন্ত নাস্তাও করে নাই। সে আমাদের বলেই দিছে যে তখনই খাবার খাবে যখন তোমাকে তার কাছে এনে দিব, না হলে সে না খাবার খেয়েই থাকবে। আমার মেয়েটা অনেক জেদি, সে যেটা বলে আমাদের সেটাই করতে হয়। আদরের মেয়ে বলে কথা। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, প্লিজ আমার সাথে আমাদের বাসায় চলো। আমার মেয়েটা সত্যি তোমাকে পাগলের মতো ভালোবাসে আর সে তোমাকে ছাড়া আর কিছুই বোঝে না। বাবা, এই হতভাগা বাবাটার আবদারটা রাখো। আঙ্কেল, আপনি আমার বড়, আপনি আমার সামনে হাত জোর করলেন, এটা আমার জন্য অনেক লজ্জাজনক। আমি যাব আপনার সাথে। থ্যাংক ইউ বাবা, আমার মান রাখার জন্য। আর প্রিন্সিপাল স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি যাই, মেয়েটা না খেয়ে আছে মনে হয়। চলো বাবা। জি চলুন। তারপর প্রিন্সিপাল স্যারের থেকে বিদায় নিয়ে সাইমার আব্বুর সাথে যেতে লাগলাম আর দেখলাম উনি গাড়ি নিয়ে আসছে। আসলে বড় লোক বলে কথা,
গাড়ি তো থাকবেই। তবে আমারও সাইমাকে দেখতে ইচ্ছে করতেছে। আর আঙ্কেলের থেকে যা শুনলাম তার জন্য তাকে আরো বেশি দেখতে ইচ্ছে করতেছে। জানি না মেয়েটার এখন কি অবস্থা। মেয়েটার নাকি অনেক জ্বর। আসলে মেয়েটার অনেক রাগ। আমি গাড়িতে বসে পড়ি আর আঙ্কেল গাড়ি চালাতে শুরু করে। আমিও সাইমাকে নিয়ে ভাবতে লাগলাম। কিছুক্ষণ পরে আমরা সাইমাদের বাড়িতে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নামলাম আর গেটের দিকে দেখতে লাগলাম। একদিন এই গেট দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, আর আজ এই গেট দিয়ে তাদের গাড়ি করে তাদের বাড়িতে আসলাম। আমি আর আঙ্কেল ভিতরে যেতে লাগলাম। ভেতরে যেতে একজন মহিলা আমার সামনে এসে দাঁড়ায়। সম্ভবত উনি সাইমার আম্মু, তাই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমাদের ক্ষমা করে দিও সেদিনের জন্য। আমরা সত্যি অনেক অনুতপ্ত। আরে আপনি আমার আম্মুর মতো, ক্ষমা চাইতে হবে না, মানুষ মাত্রই ভুল। বাবা আসো আমার সাথে, আমি তোমাকে সাইমার রুমে নিয়ে যাই। জি চলুন। তারপর আমি সাইমার আম্মুর সাথে সাইমার রুমের দিকে যেতে লাগি। আমরা রুমের সামনে যেতেই সাইমার আম্মু আমাকে বলে, বাবা সাইমা সকাল ধরে কিছুই খায়নি, তুমি কষ্ট করে মেয়েটাকে কিছু খাইয়ে দিও। মেয়েটা তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। জি আন্টি, আপনি চিন্তা করবেন না, শুধু নাস্তাটা দিয়ে যান। আচ্ছা বাবা, তুমি রুমে যাও, আমি নাস্তা নিয়ে আসতেছি। না আন্টি, আপনি নাস্তা নিয়ে আসুন, আমি নাস্তা নিয়ে রুমে যাব। এমনি গেলে আমাকে গিলে খাবে। আচ্ছা বাবা। তারপর আন্টি চলে গেল নাস্তা আনতে, আর আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। আসলে মনের মধ্যে কজনে ভয় কাজ করতেছে। জানি না সাইমা আমাকে পেলে কি করবে। যদি সে আমাকে কিল ঘুষি দেয়, না না, সেটা সে করবে না। এমনি কালকের মায়ের ব্যথা এখনো যায়নি। আমি এসব চিন্তা করতেছি আর আন্টি নাস্তা নিয়ে আসলো। কি হলো বাবা, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে? না মানে এমনি। এই নাও বাবা। জি ধন্যবাদ, কিন্তু এখানে 2টা প্লেটে নাস্তা কেন? বাবা, 1 প্লেট সাইমার জন্য আর 1 প্লেট তোমার জন্য। আন্টি আমার পেট ফুল, আমি নাস্তা খাবো না, আমি সাইমাকে খাইয়ে দেবো। তবুও ভিতরে যাও। আচ্ছা আন্টি। তারপর নাস্তার ট্রেটা নিয়ে আস্তে করে রুমের ভেতরে গেলাম। দেখলাম সাইমা ম্যাডাম খাটে ঘুমিয়ে আছে, তবে তার মুখটা শুকনো শুকনো লাগছে। আমি আস্তে করে নাস্তার ট্রেটা সাইমার টেবিলে রাখি আর সাইমার খাটের দিকে গেলাম। খেয়াল করলাম সাইমার চুলগুলো যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে এতদিন সাইমার চুলগুলো দেখতে পারিনি, কারণ সাইমা হিজাব করে বাইরে চলাচল করতো। কিন্তু আস্তে চুলগুলো দেখলাম ঘন কালো রং, যা দেখতে অপরূপ লাগতেছিল। আমি তো মুগ্ধ নয়নে দেখতে লাগলাম। হঠাৎ সে নড়ে ওঠে আর আমি ভয় পেয়ে যাই। সে খাটে উঠে বসে। আমি তাকে বললাম, গুড মর্নিং ম্যাডাম, ঘুম ভাঙলো তাহলে? গুড মর্নিং। সাইমা উঠে ওয়াশরুমে চলে যায়। সে মনে হয় আমাকে খেয়াল করেনি। আমি তার এই অবস্থা দেখে হাসতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম তার ঘুমন্ত অবস্থাটাকে। সত্যি দেখতে একটা বাচ্চার মতো লাগছিল। হঠাৎ সাইমা ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর আমাকে দেখে সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আসছো কলিজা, আমার কিছুই ভালো লাগে না। তুমি আমাকে এড়িয়ে চলো, সেটা আমার সহ্য হয় না। আমি জানি আমি অনেক অন্যায় করছি তোমার সাথে। আমি তোমার সম্পর্ক না জেনেই তোমাকে দোষী বানিয়েছি, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি তুমি আমার জন্য কত মূল্যবান জিনিস। আমাকে ক্ষমা করে দাও আমার কাজের জন্য। আমি সত্যি অনেক অনুতপ্ত, আর একটিবার আমাকে সুযোগ দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে এড়িয়ে কষ্ট দিও না। আমি পারবো না তোমার অবহেলাগুলো নিতে। আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি, আর আমি তোমাকে হারাতে চাই না। আচ্ছা এই কথাটা এখন বাদ দেন, আগে নাস্তা করে ওষুধ খেয়ে নিন। তুমি আমাকে ছাড়িয়ে নিলে কেন? আর আমাকে আপনি আপনি করে কথা বলতেছো কেন? দেখো, আর একবার যদি আমাকে আপনি করে ডাকো তাহলে আমিও খাওয়া দাওয়া বন্ধ করে দিব, আর আস্তে আস্তে করে নিজেকে শেষ করে দিব। অন্তর, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারলাম, আর কষ্ট দিও না আমাকে। আমি আর এই কষ্ট নিতে পারতেছি না। না হলে এক কাজ করো, আমাকে তোমার নিজ হাতেই শেষ করে দাও। আমি আর এই কষ্ট নিতে পারবো না। আরে আজব, উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আর আমি মেয়েদের আপনি আপনি করেই কথা বলি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তোর অভ্যাসের কুষ্টিরে কিলাই। তুই আমাকে তুমি করে বলবি না মানে? আমি তো আজকেই তোর মুখে তুমি করে কথা বলাই ছাড়বো। বলে সাইমা আমার কলার ধরে খাটে ছুঁড়ে মারে, আর সেও আমার উপর চড়ে বসে আর তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরে। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে দেয় আর দুজনেই হাঁপাতে থাকি। আপনি আমাকে মারার প্ল্যান করছেন নাকি? অল্পের জন্য বেঁচে গেলাম। তোর আপনি রে তো আমি। আবার সাইমাতে ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল আর কিছুক্ষণ পর ছেড়ে দিল আর বলতে লাগে, আপনি বলার ভুটটা গেছে এবার। আল্লাহ, এই পিচ্ছি পোলাটারে এই আপামনি দম বন্ধ করে মারার প্ল্যান করে আছে। আমারে বাঁচাও তুমি। এই কি বললা তুমি? আমি আপামনি তাই না? তোমাকে তো আমি বলেই কিল ঘুষি মারা শুরু। আল্লাহ গো, মরে গেলাম, কেউ আমারে বাঁচাও। আমাকে আপামনি বলা হয়েছে তাই না? এবার মার খাও। সাইমা, কাল গণধোলাই খাইছি আর আজকে তোমার মায়ের খাচ্ছি। আমার প্রতি একটু দয়া করতে পারো না?
হ্যাঁ করতে পারি, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত আছে তোমার? এই তো গুড বয়। তাহলে শোনো, 1, আমাকে এখন তোমার নিজ হাতে নাস্তা খাইয়ে দিবে, সাথে ওষুধও খাইয়ে দিবে। 2, খাওয়ার পর আমাকে তোমার বুকে মাথা রাখতে দিবে। 3, আর এখন থেকে আমি যা বলবো তাই শুনবে। আর আগে যেমনভাবে প্রতিদিন চকলেট দিতে, ঠিক সেইভাবেই প্রতিদিন চকলেট দিবা, বুঝছো? হ্যাঁ, তুমি আমার কে লাগো যে আমি তোমার এই শর্তগুলো মানবো? তোর বউ লাগি না, মানে এখন আপাতত তোমার হবু বউ আর কি। দুনিয়ায় কি মেয়ের অভাব পড়ছে নাকি আপনার মতো একজন আমার বউ বানাবো? আমি অন্য কাউকে পছন্দ করি। সাইমার এই রূপ দেখে আমি ভয় পেয়ে গেলাম। প্রায় বলতে পারেন সাইমা আর আমি একই কোয়ালিটির। পুরো আমার রূপ দেখাই দিল, তবে ফিমেল ভার্সন ডেভিল। বুঝতে হবে কার জিনিস। আমি সাইমার দিকে তাকিয়ে আছি, তবে তার চোখে পানি দেখতে পাচ্ছি, তাই সাথে সাথে তাকে আমার কাছে টান দিই আর জড়িয়ে ধরি। আমার লাইফে যদি অন্য কেউ হতো, এতদিন আমাদের বিয়ে হয়ে যেত, কিন্তু তোমার থেকে ভালোবাসা পাইনি বলে আমি সে ভালোবাসা নামক অনুভূতি থেকে নিজেকে আড়াল করে রাখলাম। তবে একটা কথা মানতেই হবে, যে যেমন তার চয়েসও তেমনই হয়। আর চলো নাস্তা করে নাও, ওষুধ খেতে হবে। সাইমা আমার কথা শুনে খুশি হয়ে গেছে, তাই সেও আমার উপর থেকে সরে বসে, আর আমি নাস্তার ট্রেটা নিয়ে আসি। তারপর নিজ হাতে তাকে নাস্তা করিয়ে দিচ্ছি। সে তো মহা খুশি, তার মধ্যে আমি বিশ্বজয়ের খুশি দেখতে পারছি। আসলে মেয়েটার মধ্যে কি আছে আল্লাহ জানে। আমি চাইতাম মেয়েটা থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু যখনই তার সামনে যাই মনের ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করে। আমি সাইমাকে খাইয়ে দিচ্ছি, আর সেও বাচ্চাদের মতো করে খাচ্ছে। হঠাৎ সে তার হাত দিয়ে খাবার নেয় আর আমার মুখের দিকে ধরে। আমি নাস্তা করে আসছি, তুমি খাও। চুপচাপ মুখ খুলো, না হলে ভিটামিন দিব। কি আর করবো, মুখ খুলতে হলো, আর সে আমাকে খাইয়ে দিতে লাগলো। নাস্তা খাওয়া শেষ করে আমি সাইমাকে নিজ হাতে ওষুধ খাইয়ে দিলাম। তারপর নাস্তার প্লেট রাখার পরই সে আমাকে টান মেরে খাটে ফেলে দেয়, আর সে আমার উপর সরে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। সাইমার এই পাগলামোগুলো আমাকে সত্যি হাসায়, আর তার প্রতি আরো বেশি আকর্ষিত করে আমাকে। হঠাৎ সাইমা বলতে শুরু করলো, অন্তর, আমাকে ক্ষমা করছো তো? জি না, এত সহজে না। আরে পাগলি, তুমি তো অন্ধবিশ্বাসের জন্য এমন করলে আমার সাথে। আর যে ইচ্ছা করে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের যদি ক্ষমা করে দিতে পারি, তাহলে তোমাকে কেন করবো না? মানে? রিহানার নীতিকেও ক্ষমা করে দিছি, আর তাদেরকেও আমাদের বন্ধুত্বের গ্রুপে জয়েন করে দিছি। কি এত সহজেই তাদের ক্ষমা করে দিলে তুমি? তারা ক্ষমার যোগ্য না। তারা আমাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করছে, আর আমার চোখ তোমাকে খারাপ বানিয়েছে, আর তুমি কি না? দেখো সাইমা, মানুষ যখন শয়তানের ধোঁকায় পড়ে তখন তারা এমনই কাজ করে, আর তারা তাদের কৃতকর্মের জন্য অনেক অনুতপ্ত, তাই তাদের ক্ষমা করে দেওয়াটাই ভালো। অন্তর, আমি জানি না আমি কি এমন ভালো কাজ করলাম যার জন্য তোমাকে পেলাম। আমি সত্যি তোমাকে পেয়ে অনেক বড় কিছুই পেলাম, যার মনে আছে মানুষের জন্য পজিটিভ থিঙ্কিং, আর সে খুব সহজেই মানুষকে ক্ষমা করে দেয়। আমি যদি তোমাকে হারাতাম তাহলে মনে হয় অনেক বড় কিছুই আমি হারিয়ে ফেলতাম। মাঝে মাঝে তোমাকে মানুষ মনে হয় না। আসলে আমি এলিয়েন যে, তাই। এখন আমাকে নিয়ে ঘুরতে বের হবে? আমারে পাগল পাইছে। অসুস্থ অবস্থায় তোমাকে নিয়ে ঘুরতে যাব আমি। আচ্ছা, তোমার মোবাইলটা দাও তো। ওকে নাও। তারপর সাইমা আমার বুকে থেকে সরে যায়, আর আমি ফোনটা বের করি। সাইমা তার ফোনটা বের করে। সাইমার ফোনের স্ক্রিন অন করে আমি হয়ে যাই, কারণ সাইমা আমার ছবি তার স্ক্রিনে দিয়ে রাখছে। ছবির মধ্যে একটা টেক্সটও আছে, যেটা লাইফ লাইন লেখা। ছবিটা স্মৃতি আপুর বার্থডেতেই তোলা। তবে প্রশ্ন হচ্ছে, সে কখন এই ছবিটা তুললো? আমি অবাক সাইমার দিকে তাকিয়ে রইলাম আর বললাম, তোমার ফোনে এই ছবিটা কখন তুললে? শুধু এটা, তোমার অনেক ছবি আছে। কিন্তু আমার ছবি তুমি স্ক্রিনে দিয়ে রাখছো কেন, সেটা বলো। আমার ফোন স্ক্রিনে তোমার ছবি দিব না তো কার ছবি দিব? আর এই ছবি কোথায় তুলছি সেটা তো জানোই, কিন্তু ছবিটা হচ্ছে তখনই যখন তুমি মেহমানদের ড্রিঙ্কস দিয়ে দাঁড়িয়েছিলে, তখন তোমার এই ছবিটা তুলি। আর সেটা বাসায় এসে একটু লেখালেখি করে আমার ফোনের লক স্ক্রিনে দিয়ে দিই। আর এরও একটা ছবি আছে যেটা আমি আমার ওয়েলপেপারেও দিয়ে রাখি, দেখবা ছবিটা? কেন জানি তোমার হাসির মধ্যে আমার বাস লোকায় আছে, এটাই মনে হচ্ছে, তবুও দেখাও। তারপর সাইমা তার ফোনের লক খোলে, এবং যা দেখলাম, আমি কি ব্যাটকাই খেলাম। কারণ সে তার ওয়ালপেপারে আমাকে কেক লাগিয়ে সুন্দরী বানানো হয়েছিল, সেটা ছবি দিয়ে রাখছে। আমি এটা দেখে সাইমার দিকে তাকালাম, দেখলাম সে মুখ চেপে হাসছে। কিন্তু আমার ইজ্জত তো শেষ। আল্লাহ জানি কে কেমন ছবিটা দেখেছে। এটা যদি আমার সাথে কেউ পায়, আমাকে নিয়ে ট্রোল বানিয়ে ফেসবুকে দিয়ে দিবে। এমনি আল্লাহ জানে আমার ইজ্জত আর কি আছে কিনা। আর ভালো ছবি দিতে পারলাম না কেন? এটাতে তো তোমাকে অনেক কিউট লাগতেছে। ছবিটা কে কে দেখেছে? বেশি না। না, আব্বু দেখেছে, আম্মু দেখেছে, আর আমার কিছু বান্ধবীরা দেখছে। দ্যাটস ইট। এত কষ্ট করে কি দরকার ছিল? এটা এফবিতে দিয়ে দিলেই তো পারতা। আমার কি আর ইজ্জত অবশিষ্ট রাখছো তুমি? আরে কেউ তোমাকে কিছুই বলবে না, আর দারুণ বুদ্ধি দিলা তো।
আমি সেটা ফেসবুকেতে পোস্ট করে দিব আর ক্যাপশন দিয়ে দিব বিশ্ব সুন্দর ছেলে, তবে ভুলেও কেউ তার দিকে নজর দিবে না, কারণ এটা আমার জিনিস। আর তোমাকে ট্যাগ করে দিব, কেমন? আবার মুখ চেপে ধরে হাসতে শুরু করে দিল। বিশ্বাস করেন রাসেল ভাই, এই মায়াটা যদি এমন হইব জানতাম, তাহলে আমি কেন আমার কোনো বন্ধুর এর পিছনে লাগাই দিতাম না। আমার তো আর ইজ্জতই রাখলো না। আমি মনে করতাম আমি ভার্সিটির একমাত্র ফাজিল আছি, কিন্তু সে তো আমারও মা, থুকু বউ, থুকু দূর, কিছুই কইতাম না। তবে আর যাই বলি, সাইমাকে হাসতে দেখে আমার মনের ভিতরটা অন্যরকম লাগতেছে। তার এই হাসিটা আমাকে পাগল করে দিচ্ছে। তার এই হাসি দেখার জন্য প্রয়োজনে আমি সারা জীবন রোস্ট হয়ে যাব, কিন্তু তার হাসি কখনো আমি তার মুখ থেকে যেতে দেব না। হঠাৎ সাইমা বলে ওঠে, এই তোমার ফোনটা দাও। নাও। এই লক খোলো। ও সরি। তারপর ফোনে লক খুলে দিলাম। আর সেও কে যেন করতেছে। হঠাৎ সে বলে উঠলো, তুমি আমাকে ফেসবুকেতে ব্লক করে রাখছো? শুধু এফবিতে না, তোমার নাম্বারও ব্ল্যাক লিস্টে। তবে সমস্যা নেই, তুমি আইডিয়া নাম্বার আনব্লক করে দাও। তারপর সাইমা আমার ফোনে কি যেন করলো, আমি তা দেখিনি। তারপর আমাকে আমার ফোন দিয়ে দেয় আর বলে, এখন থেকে তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবা না। কেন? আমার 3টা বউ তোহার নিতে আসার কি হবে? তারা তো আমাকে ছাড়া, মানে জামাই ছাড়া বউ। ফাজিল একটা, কয়টা লাগে তোর? সাইমা প্লিজ, বাকিটা আর বলো না। আর 1 মিনিট, তুমি কি ভিডিওটা দেখছিলা নাকি? না না, আমি কিছুই দেখি নাই। এই মায়া, এসব তোমার থেকে আশা করিনি আমি। সময় থাকতে ভালো হয়ে যাও। আমি তো অনেক ভালো, আমার মতো ভালো আর কোথাও পাবা নাকি? হ্যাঁ, মাইয়া গাছে বালা, আন্নেরা বালা দেহাই শিহরিত। ওই সুন্দর করে কথা বলো। আচ্ছা, আমার ফোনে কি করছো? তেমন কিছু করি নাই, শুধু আমার নাম্বার আইডি আনব্লক করলাম, তারপর তোমার সাথে রিলেশনশিপের স্ট্যাটাস দিয়ে দিলাম, যাতে কেউ তোমার দিকে আর নজর না দেয়। কি? এইটা কি করলো তুমি? আমার বন্ধু বান্ধবীরা দেখলে আমার আস্ত রাখবে না। যা করার তা তো করেই ফেলছি। তাহলে আমার সেই ছবিটা দিয়ে দিতা, সেটা বাদ রাখলা কেন? শখ কত আমার কলিজার, সেই ছবিটার দিয়ে শুধু আমি হাসবো, মজা নিব, অন্যদের কেন মজা দিতে দিব? আমার কি খাই দায় কাজ নাই? যা করছো না, আমার রেবিতে ঢুকতে হবে না, আর ঢুকলেও চ্যাট অফ করে ঢুকতে হবে। সেটা তোমার ব্যাপার, তবে যখনই নেটে ঢুকবা আমাকে নক দিবা। আর চলো আমার রুমে, ভালো লাগতেছে না, সাথে যাব। ওকে, যেখানে যাওয়া যায়। তাহলে আমাকে কোলে করে নিয়ে যাও। জি না, এই অধিকার এখনো আমার হয়নি, এটা আপনি বিয়ের পরে আবদার করেন। তাহলে তো তাড়াতাড়ি বিয়েটা করে নিতে হচ্ছে। জি না, আমি আমার জীবন তেনা তেনা করতে চাই না। চুপ, যা বলছি তাই হবে, বাড়তি কথা বলবা না, আমি যেটা বলছি সেটাই হবে। আর চলো সাথে। সাইমা আমাকে এখন ধমক দিয়ে বেড়াচ্ছে, আমার উপর শাসনতন্ত্র চালাচ্ছে। সে আমার স্বাধীনতাকে শেষ করে দিল, আর এখন সে আমাকে শাসন করেই যাচ্ছে। তবে রোমান্টিক শাসন যাকে বলা হয়। তবে বুঝতে পারলাম মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। সে আমার হাত ধরে আছে, আর দুজনেই ছাদে যেতে লাগলাম। ছাদে যেতে আমি দেখলাম সাইমাদের সাথে একটা দোলনাও আছে, আর যার উপরে ছাদও দেয়া আছে। সে এখানে দৌড়ে চলে যায় আর দোলনায় বসে পড়ে, আর আমি দাঁড়িয়ে সাইমার কাণ্ড দেখতে লাগলাম। সাইমা আমাকে তার কাছে ডাক দেয়, আর আমিও তার কাছে যাই আর বলি, কি হয়েছে? কি হয়েছে মানে? বসো আমার পাশে। আরে তুমি বসো, আমি হাওয়া খাই। ওই বসবি কিনা সেটা বল। আরে বসতেছি। তারপর দোলনায় সাইমার ডান পাশে বসে পড়ি। সে আমার বা হাত তার 2 হাত দিয়ে ধরে রাখছে আর আমার কাঁধে মাথা রাখে। সত্যি অনেক অসাধারণ একটা অনুভূতি। আমি সাইমাকে অনেক স্বপ্ন দেখছি, তবে মনে করেছিলাম তা পূরণ হবে না, কিন্তু আল্লাহ কি মোড়টাই না দিয়ে দিল, আর আমার পছন্দের মানুষটাকে পাইয়ে দিল। আমরা দুজনে দোলনায় বসে আছি, আর সাইমা আমার কাঁধে মাথা রেখে বলতে শুরু করলো, জানো অন্তর, আমি না অনেক বোকা, আমি আমার ভালোবাসার মানুষটাকে চিনতে পারিনি। আজ যদি রিহানকে হৃদয় মনে করে তার সাথে সংসার শুরু করে দিতাম, তাহলে আমি কোনোদিন সুখী হতে পারতাম না, কারণ আমি ভুল মানুষের হয়ে যেতাম। কিন্তু আল্লাহ আমাদের এক করে দিল। তবে একটা কথা, আমি তো তোমাকে অনেক ঘৃণা করতাম, তাহলে কেন তুমি আমাকে ভালোবাসলে? সাইমা দেখো, তুমি রিহানা নিধিকে অন্ধবিশ্বাস করতে, যার জন্য তুমি আমাকে ঘৃণা করতে, কিন্তু আমি কেন জানি তোমার মধ্যে হারিয়ে যেতাম। আর আমার মন বলতো তোমার ভালোবাসাটা আমার জীবনে প্রয়োজন, আর আমি শিওর ছিলাম একদিন তোমার এই ভুল ধারণাটা ভাঙবে। কিন্তু আমি জানতে পারি তুমি রিহানকে বিয়ে করে নিচ্ছ। আমি বিয়ে থামাতে গেলে তুমি আমাকে তোমার আত্মহত্যা করার হুমকি দাও, আর জানো তোমার হুমকি শুনে আমি অনেক ভয় পেয়ে যাই, আর সেই জন্য আমি তোমাকে ছেড়ে দিই। তবে মন থেকে ছাড়তে অনেক কষ্ট হয়। তারপর শিহাবের মাধ্যমে তোমার স্মৃতি থেকে নিজেকে মুক্ত করি। আর ওই দিন বার্থডে পার্টিতে তুমি আমাকে সত্যটা বলো যে তোমার বিয়ে হয়নি। তারপর আমি তোমার প্রতি কোনো অনুভূতি আমার মনে আনিনি, তবে তোমার অনুপস্থিতিতে আমাকে চিন্তায় ফেলে দেয়। তাই আমিও তোমার বান্ধবী তিন্নিকে মেসেজ দিয়ে খোঁজখবর নিই, আর জানতে পারি তুমি অসুস্থ। তাই তোমার জন্য চিন্তার মাত্রা আরও বেড়ে যায়। পরের দিন মানে আজকে তোমার আব্বু আমাকে সব বলে,
যা শুনে তোমার জন্য আমার মনে সেই অনুভূতিগুলো আবারও জেগে ওঠে। আসলে জেগে ওঠার কারণ হলো তুমি আমার প্রথম ভালোবাসা। আর জানোই তো, প্রথম ভালোবাসা বলা যায় না। আর এমনিও তোমাকে দেখা পরে মনের মধ্যে অন্যরকম ভালোবাসা কাজ করেই, তাই তোমাকে আমি আড়াল থেকে ভালোবেসে যাই। আর চিন্তা করলাম পরে আমার পরিচয়টা দেব, কিন্তু এখানে সেই কাহিনীটা হবে কে জানতো। সত্যি অন্তর, আমি অনেক ভাগ্যবতী তোমার মতো একজনকে পেলাম, যে আমার মধ্যে থাকা ভালোবাসাটা জাগিয়ে তুলে আর অন্ধ বিশ্বাসদের দুনিয়া থেকে রেহাই দিল। তাহলে আমাকে 20 টাকা দাও। কি? 20 টাকা দিয়ে কি করবা? আর এটা তো আমার বকশিস। ফাজলামি বন্ধ করো তো। আমরা অনেকক্ষণ ছাদে বসে গল্প করি। আর কিছুক্ষণ পরে সাইমার আম্মু আসে আর আমাদের নিচে ডাকে দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরাও নিচে চলে যাই। আমি গিয়ে সাইমাকে বলতে লাগি, আচ্ছা সাইমা, আমি যাই, আমার মেসে কাজ আছে। খবরদার, কোথাও যেতে হবে না তোমাকে, আমরা একসাথে দুপুরে খাবার খাবো। আরে আমার কাজ আছে। আম্মু! এই আন্টিকে ডাকতেছে কেন? কিছুক্ষণ পরে সাইমার আম্মু আসে আর বলতে লাগে, কি রে সাইমা, ডাকলি কেন? আম্মু, অন্তর কি বলে? ও বলতেছে ও মেসে চলে যাবে, ওকে আটকাও। আন্টি আমার কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আম্মু চলে গেলে আমি খাবো না। দেখো বাবা, তুমি থাকলে আমরা একটু নিশ্চিন্তেই থাকতে পারি। আর সাইমাও তোমাকে ছাড়া কিছুই বোঝে না। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি আজ প্রথম আমাদের বাড়িতে আসছো, তাই আজকে দুপুরের খাবার খেয়ে যেতেই হবে। কিন্তু আন্টি। কোনো কিন্তু না। তুমি যদি আমার কথাটা না রাখো তাহলে মনে করব তুমি আমাদের উপর এখনো রেগে আছো। আন্টি একটা প্রশ্ন, এই ইমোশনাল ব্ল্যাকমেল আপনাদের শেখায় কে? আমি তাকে একটু আদর করতে চাই। যাও বাবা, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার রেডি করছি। এই যে আসুন আমার সাথে। আমিও সাইমার সাথে তার রুমে চলে গেলাম ফ্রেশ হতে। আমি গিয়ে সোজা ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। তারপর আমি বের হই আর দেখি সাইমা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই তোয়ালে দেয়, তবে আমি তোয়ালে না নিয়ে ওর ওড়না দিয়ে হাত মুখ মুছে নেই। সে একটা দুষ্টু মিষ্টি হাসি দেয় আমার কাণ্ড দেখে। আর কিছুক্ষণ পরে আমাদের দুপুরে খাওয়ার ডাক পড়ে। আমরা নিচে চলে যাই আর দেখি আঙ্কেল বসে আছে। আমরা যেতেই আমাদের বসতে বলে। আমরা সুন্দর করে বসে পড়ি। সাইমা আমার মুখ বরাবরই বসে আছে আর আন্টি আমাদের খাবার দেয়। আমি সুন্দর করে খেতে লাগি। তবে একটা সমস্যা, আমাকে টেবিলের নিচে পা দিয়ে সুরসুরি দিচ্ছে সাইমা, যা আমাকে শান্তিতে খেতেও দিচ্ছে না। বারবার নড়াচড়া করছি। তবে আরো একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে হাসছে। মনে হয় ওনারা কেসটা বুঝতে পারছে। তবে আঙ্কেল বলে উঠলো, সাইমা, মা ও তো তোর কাছেই আছে, তাহলে ছেলেটাকে খেতে দিচ্ছিস না কেন? আমার আগেই সন্দেহ তারা কেসটা বুঝতে পারছে। আর সাইমা লজ্জা লাল হয়ে গেছে, যার জন্য তাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তবে আমি আগেই বলেছিলাম সাইমার গালগুলো লাল টসটসে টমেটোর মতো দেখায়। তারপর আমরা খাবার শেষ করি আর আমি বললাম, আচ্ছা আঙ্কেল আন্টি, আমি যাই। বাবা, মাত্র খাবার খেলে, একটু রেস্ট করো, বিকেলে যাইও। আঙ্কেলের কথা শুনে সাইমা খুশি, আর আমার একটু আনিজে লাগতেছে কেন জানি। তারপর সাইমা আমাকে একটা রুমে নিয়ে যায়। এখানে রেস্ট করো, আমি পরে আসবো। ওকে। তারপর সাইমা চলে যায় আর আমি ফোনটা বের করি আর দেখি শিহাবের অনেকগুলো মিস কল। তবে ফোন সাইলেন্ট ছিল, তাই বলতে পারবো না। আসলে ক্লাসে ঢুকে ফোন সাইলেন্ট করেছিলাম, তাই আমি কল ব্যাক করি। হ্যালো, কিরে হারামি, আমাকে ঘুম থেকে ডাকলি না কেন? আরে দোস্ত, আর বলিস না, খুব ভোরে বস ফোন দেয় আর বলে আমাদের আর্জেন্ট চিটাগাং যেতে হবে, কিসের মিটিং আছে সেটার জন্য। তাই বলে আমাকে বলবি না? একবার ডাক দিলে কি হতো? দেখ ভাই, ভোরবেলা ডাকাটা উচিত হবে না, তাই ডাকি নাই। কিন্তু মামা, মিটিং আমি একা যাচ্ছি না, আমার সাথে আরো 4 জন আছে, মানে সুরভিও আছে। তাহলে তারও ভালো, সেখানেও তাকে চালাবি। আর শোন, কবে আসবি? সেটা তো ঠিক বলতে পারতেছি না, তবে বস বলছে 2-3 দিন সময় লাগতে পারে। ওকে, তাহলে সেখানে চিল কর আর নিজের খেয়াল রাখিস। তুইও তোর খেয়াল রাখিস, বাই। তারপর ফোনটা কেটে দিল আর আমার একটু ঘুম আসতেছে, তাই চিন্তা করলাম একটু ঘুম দিয়ে দেই। তাই ফোনটা সাইডে রেখে খাটের মধ্যে শুয়ে পড়ি আর চোখ বন্ধ করে রাখি। কখন ঘুম চলে আসে তাও জানা। বিকেলবেলা আমার ঘুম ভাঙলো। আমি চোখ খুলি, সাথে সাথে সেই লেভেলের একটা শখ খেলাম, কারণ সাইমা আমার বুকের উপর মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি একটু নড়তেই সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সে এমনভাবে ধরে আছে মনে হয় আমি তাকে ছেড়ে দিলে কোথাও চলে যাব। আমিও সাইমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তবে তার কপালে হাত দিয়ে আমি অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ সাইমা এখনো শরীর গরম। পরে মনে পড়লো তার ওষুধের কথা। মেয়েটি কি ওষুধ খাইছে নাকি না খেয়ে আছে? আমি তো এবার টেনশনে পড়ে গেলাম, কারণ এখানে সাইমার অনেক জ্বর, আর ঠিক মতো ওষুধ না খেলে তো আরো অসুবিধা। তাই আমি সাইমাকে ডাকতে লাগলাম, সাইমা, এই সাইমা। কি হয়েছে? একটু শান্তিতে ঘুমাতে দাও তো। আরে পাগলি আমার, আগে বলো দুপুর ওষুধ খাইছো তো? খাইছি।
এবার কথা বলিও না তো। আমি এই প্রথম তোমার বুকে ঘুমাচ্ছি, তাই ডিস্টার্ব করিও না। আমি মেসে যাবো তো। আমি উঠলে যাইও, এখন চুপচাপ থাকো আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকো। আমি সাইমার কথা শুনে হেসে দিলাম আর সাইমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এখন আমার মাথায় চিন্তা আসতেছে, কবে যে সাইমাকে নিজের করে পাবো। আসলে আমার যে তাকে কাছে পেতে ইচ্ছে করে, তবে বাড়িতে তো এই ব্যাপারটা জানাতে হচ্ছে। আচ্ছা, সেটা জানিয়ে দেওয়া যাবে। আমি হঠাৎ ফোনের দিকে নজর দিলাম আর দেখলাম ফোনে আলো জ্বলতেছে। তাই আমি আস্তে করে ফোনটা হাতে নিই আর দেখি ফোনে তানভীর, আদিপ, তোহা, আশা, রিহান, নিধি, মানে অনেকে আমাকে মিস কল দিয়ে ভরাই রাখছে। এর মধ্যে আমার আবার ফোন আসে, তবে এবার রাহিব দিল। কিন্তু শালাদের তো গ্রুপে কথা হইতো, তাহলে হঠাৎ ফোন দিল কেন? পরে মনে পড়লো সাইমা আমার আইডিতে রিলেশনশিপের স্ট্যাটাস দিছে, তাই মনে হয় কেসটা কি জানতে ফোন দিছে। আসলে আগে আমি হুদাই রিলেশনের স্ট্যাটাস দিছিলাম, যার জন্য ইমরান, জিসান, রাহিব আমাকে উদম খেলাইছে। আসলে তারা মনে করছিল আমি সত্যি সত্যি কাজ সাইরা ফেলাইছি। পরে তাদের সবটা খুলে বলি, আর এখন যদি জানতে পারে আসলে কাম সারছি, তাহলে তো আমি গেছি। আমি আস্তে করে ফোন রিসিভ করলাম। হ্যালো। শালা তোর হ্যালোর গোষ্ঠীরে কিনে শালা ঢাকায় গিয়ে রোমিও হয়ে গেছিস, তাই না? আরে বেটা, কিসের কথা বলতেছিস তুই? কিসের কথা মানে, তুই একবার এলাকায় আয়, তাহলে দেখামু তোরে। তলে তলে টেম্পো ভালোই চালাচ্ছিস তুই। কিন্তু দোস্ত, ঢাকায় তো আমি টেম্পো দেখি নাই। শালা তুই একবার এলাকায় আয়, তারপর তোরে দেখামু। দেখা যাবে। আচ্ছা, পরে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি। শালা থাকবি তো, এখন তো একটা পাইছিস তাই। আচ্ছা, 1 মিনিট, তুই কি করে বুঝলি যে আমি কেউকে পাইছি? শালা প্রোফাইলে আগে একবার রিলেশনশিপের স্ট্যাটাস দিছিলি, কিন্তু উইথ কারোর সাথে দেখ নাই, কিন্তু এবার তো উইথ আয়শা আক্তার সাইমা দিয়ে দিলি। আমি দিই নাই, এটা সেই সাইমাই দিল। ওহো, তাহলে স্বীকার করলি তুই? তোমার ইটিশ পিটিশ এলাকায় আসলে বের করবো আমরা, যার আর সেই আশা আক্তার সাইমার 5-8। আমি সকল ফ্রেন্ডদের নিয়ে রেডি থাকবো, তুই শুধু একবার এলাকায় আয়, দেখবি কি হাল করি। যা, হাসমইনার এলাকায়, এখানে ঘর জামাই হয়ে থাকে যাবো। সমস্যা নাই বন্ধু, শ্বশুর বাড়ি আসবো আর সেখানে তোরে খেলায় যাবো। আচ্ছা দেখ মনে, এখন রাখ বেটা, আমার কলিজাটার একটু আদর করি। কর কর, পরে আমরা তোরে আদর করবো, বাই। বলে ফোন কেটে দিল। আর আমি হাসতেছি, তবে আসলেই এলাকায় গেলে উদম কেলানি খাবো। শালাদের যদি আমি বলতাম তাহলে বাঁচতাম, কিন্তু শালারা নিজেই জেনে গেছে, তাই আমার মায়ের মিস হবে না। আমি ফোন রাখলাম আর দিকে সাইমা এতক্ষণে চোখ খোলা রাখছিল। যখন আমি তার দিকে তাকাই, সে আবার চোখ বন্ধ করে ফেলে। ওরে বাটপার, এই সেমরি আমাকে পাইছোটা কি তুমি? সাইমা চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। নাটক বন্ধ করবা নাকি আমি কিছু করব? এই কি হইছে, এভাবে কথা বলতেছো কেন? আমার কি এতই বোকা পাইছো তুমি? আমি দেখছি এতক্ষণ তুমি আমার কথা শুনছো, আর আমি যেই তোমার দিকে তাকাইছি সেই তুমি চোখ বন্ধ করে ঘুমে নাটক করতেছো। কই, আমি তো ঘুমাচ্ছিলাম। আচ্ছা তাই, তাহলে ঘুমের মধ্যে কাকে দেখে হাসতেছিলা গো আপা? কুত্তা, কি বললি তুই? আমি তোর আপা লাগি তাই না? এই যে ধরা খেয়ে গেছে, আপনার রিয়াকশনই প্রুভ করে দিছে যে আপনি মিথ্যা বলতেছেন। আমার লগে চালাকি না, আমি লিজেন্ডারি ফাজিল। এবার সরেন, আমি মেসে যাব। জি না, আমি দিব না যেতে, তুমি আমার সাথেই থাকবা। এই যে ম্যাডাম, আমার পাইছেনটা কি? আপনার মতিগতি আমার ঠিক লাগতেছে না। আপনি কি আমাকে ঘর জামাই বানানোর প্ল্যান করতেছেন নাকি? আর একটু আগেই তো তুমি ছেলেটাকে বললা তুমি ঘর জামাই হয়ে থেকে যাবা। বলেই জিব্বায় কামড় দিল। বাহ, ঘুমের মধ্যেও তো আপনার কান ভালোই চলে, তাই না? আপনাকে তো মিলিটারিতে যাওয়া দরকার। সাইমার কিছু বলেনি, কারণ তার মিথ্যা আমি ধরে ফেলেছি। আমি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম, দেখলাম সাইমা মুখ তুলে বসে আছে। এই যে ম্যাডাম, মুখ বাংলার পাস করে রাখছেন কেন? তা জেনে তোমার কি হবে? আরে আজব তো, এইভাবে মুখ ফোলায় রাখলে তোমাকে ভালো দেখায় নাকি? তুমি তো এখন চলে যাবা, তাই না? তো কি হয়েছে? আমি তো আর তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি না। এই কি বললা তুমি? এভাবে এই কথাটা মুখে আনলে? আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? আর কখনোই এরকম কথা মুখে আনবা না, আমি কোনোদিন তোমাকে হারাতে চাই না। সাইমার সাথে সাথে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, আমি কোনোদিনও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে বড্ড ভালোবাসি, তোমাকে আমি আমার মনে জায়গা দিয়ে দিলাম। আর কি করে তোমাকে আমি হারিয়ে ফেলবো? আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব তোমাকে ধরে রাখার, আর কোথাও হারাতে দিব না তোমাকে। আরে পাগলি আমার, আমি তো কোথাও যাচ্ছি না, সব সময় তোমার আছি, তোমারই হয়ে থাকবো। তবে আজকে থেকে গেলে কি হয়? হ্যাঁ, আর কিছু বললাম না, কাল তো দেখা হবেই, আর রাতে ফোন আছে, সেটা দিয়ে কথা হবে। এরপর আমি সাইমাকে বলে তার রুম থেকে আমার ব্যাগ নিয়ে আসতে, আর সেও ব্যাগ নিয়ে আসে। তারপর আমি আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। আঙ্কেল বলেছে আমাকে গাড়ি দিয়ে মেসে দিয়ে আসতে, আমি মানা করে দিই। যখন আমি গেটটা দেখি তখনই সেই দিনটার কথা মনে পড়ে যায়। একদিন এই গেট দিয়ে আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়, আর আজ এই গেট দিয়ে সম্মানের সাথে আসলাম আর যাচ্ছি। আমি মনীষকে মেসেজ দিতে লাগলাম। পরে মনে পড়লো বন্ধু বান্ধবীর কথা, তারা তো আমাকে অনেকগুলো মিসড কল দিয়ে রাখছে। আমি শিওর এরা আমাকে পাইলে আলুর ভর্তা বানাবে।
দূর, আলুর ভর্তার কথা বলতে মুখে পানি চলে আসলো। না, আজকে সেটাই বানাবো। চিন্তা করলাম এখন বিকেল, তাই একটু বাইরে হেঁটে আসি। তাই আমি বাইরে হাঁটতে লাগলাম। সন্ধ্যায় মাগরিবের আজান শুনলাম, তাই চিন্তা করলাম নামাজ পড়ে মেসে যাব। তাই আমিও মসজিদে চলে যাই। নামাজ শেষ করে বাইরে নাস্তা করে মেসে চলে যাই। মেসে গিয়ে চিন্তা করলাম বাসায় ফোন দিই। তাই আমি আম্মুকে ফোন দিতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু আম্মুর ফোন বন্ধ বলতেছে। আমি অনেকবার ট্রাই করলাম, পরে আব্বুর ফোনেও কল দিতে লাগলাম। আজব তো, আম্মু আব্বু দুজনেই ফোন বন্ধ কেন? না, পরে ট্রাই করব। মনে মনে ভেবেই আমি ফোনটা রেখে বই খুলে পড়া শুরু করলাম। খেয়াল করলাম তোহা ফোন দিছে, তাই আমি রিসিভ করলাম। হ্যালো। এই কুত্তা, দুপুরে ফোন দিছি ধরিস নাই কেন? আর আমি একটু ব্যস্ত ছিলাম, সরি। কুত্তা হারামি শয়তানের নানা, নতুন পাইলে পুরানো ভুলে যাস, তাই না? আরে তোহা শান্ত হ। কিন্তু তোহা শান্ত না হয়ে আমাকে বাংলা ওয়াজ মাহফিল শোনাতে লাগে। আমি আস্তে করে ফোনটা কেটে দিই আর কানে হাত দিয়ে চেক করতে লাগি রক্ত বেরোচ্ছে কিনা। পরে খেয়াল করলাম সে আবার ফোন দিছে, তাই আমিও ফোনটা উল্টো করে রাখি আর পড়তে লাগি। রাতে পরে শেষ করে আমি ফোন হাতে নিয়ে দেখি তোহার 7টা মিসড কল। আমি ফোন রেখে রাতের খাবার খেয়ে নিই আর রাতে আম্মু আব্বুকে ফোন দিতে লাগি, কিন্তু এখনো ফোন বন্ধ। এবার টেনশনে পড়ে গেলাম, তাই রাহিবকে ফোন দিই। ওরে বাটপার, গ্রুপে ঢুকিস নাই কেন? শালা আমি অনলাইনে ঢুকিনি। আচ্ছা দোস্ত, আমার বাসায় গিয়ে একটু দেখতো যে আব্বু মা আছে কিনা। কেন দোস্ত, কি হয়েছে? আরে বেটা, আমি অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, কিন্তু তাদের ফোন বন্ধ। দেখ না ভাই একটু। আচ্ছা দেখতেছি, তুই টেনশন করিস না। তারপর ফোন কেটে দিল। আর 5 মিনিট পর আবার ফোন করলো। হ্যাঁ দোস্ত বল। তোদের বাড়িতে তো তালা মারা। কি? তারা গেল কই? সেটা তো জানি না। আচ্ছা শোন, তোরা আসলে আমি তোকে ফোন দিব। ভাই একটু খোঁজ খবর নিয়ে দেখ তারা কোথায়। দেখতেছি, টেনশন নিস না, শান্ত থাক। হ্যাঁ বলেই ফোন কেটে দিলাম। তারপর ফোন চার্জে লাগিয়ে শুয়ে পড়ি। কিন্তু আব্বু আম্মু আর তিহার জন্য অনেক টেনশন হচ্ছে। তারা গেল কোথায় চিন্তা করতে করতে আমার ঘুম চলে আসে। সকালবেলা আমার ঘুম ভাঙে। আমি উঠে ফ্রেশ হয়ে নেই আর রেডি হয়ে চলে যাই ভার্সিটি। তবে আজকে ভার্সিটি একটু শান্তই লাগতেছে, তাই কেন জানি ভয় লাগতেছে। আমি ভিতরে গেলাম, হঠাৎ কেউ একজন আমাকে ধরে ফেলে। আমি খেয়াল করলাম আশা ধরে আছে। আর এটাও দেখলাম সে একা নয়, সাথে আছে তোহা, তানভীর, আদিব, রিহান, নিধি আর সে হারামি সিনিয়র ভাই। এখন প্রশ্ন হলো কি, এরা সব একত্রে কি করতেছে? কিরে কই যাস? তো তোরা আমাকে এভাবে দেখছিস কেন? রিলেশন করিস? ভালো কথা, আমাদের বললি না কেন? আমরা কি তোর জন্য কম কষ্ট করছি? তাই বলে এভাবে গ্যাং নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকবি? শালা বেইমান, সাইমান লোকে তোর লাইনের জন্য কতই নাকি করলাম। তারে গিয়েও সত্যি বললাম, প্রমাণ দিলাম যে তুই হৃদয়ী, আর তুই আমাদের কিছুই বললি না। আজকে তোর কপালে বহুত বড় দুঃখ আছে। বলেই সবাই আমার দিকে ঝাঁপিয়ে পড়ে। আমিও সুযোগ বুঝে দিলাম দৌড়, আর এক দৌড়ে প্রিন্সিপাল স্যারের রুমে। তবে এবার প্রবেশের জন্য বলিনি, ডাইরেক্ট এন্ট্রি নিলাম আর বলতে লাগলাম, স্যার আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে ফেলতে যাচ্ছে। সেটা তো ভালো কথা, তোর ঠিকানা দিস, আমি 4 দিন খেয়ে আসবো। স্যারের মুখে এই কথা শুনে তো হয়ে গেলাম। স্যার এটা কি বললো? আমাকে মারার জন্য এগুলো আসতেছে, আর স্যার আমার 4 দিন না খাওয়ার জন্য পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, স্যারও তাদের সাথে। তাই আমি দিলাম আবার এক দৌড়। স্যারের রুম থেকে বের হতেই দেখলাম পুরো গ্যাং ক্যাম্পাসে আমাকে খুঁজতেছে। আমি তাদের দিকে উল্টো দিকে দিলাম দৌড়। শালা আজকে কার মুখ দেখেছি উঠলাম আল্লাহ জানে। ও হ্যাঁ, আয়নায় নিজের চেহারাই তো দেখলাম। শালা আসলে একটা কুফা চেহারা। দৌড়াতে দৌড়াতে বললাম, আমি অনেক হয়রান হয়ে গেলাম। ক্যাম্পাসের একটা জায়গায় লুকিয়ে পড়লাম। কেউ একজন আমাকে পানি এগিয়ে দিল, আমি পানি খেয়ে নিলাম। থ্যাংক ইউ। আর ইউ মোস্ট ওয়েলকাম। আমি পিছনে তাকালাম আর দেখে সেই লেভেলের ভয় পেয়ে গেলাম, কারণ সবগুলো দাঁড়িয়ে আছে আর আশা আমাকে পানি দিছে। আমি উঠতেই সবগুলো আমাকে ঘিরে ফেলে। আমি কিছু বলতে যাব তার আগে 3য় বিশ্বযুদ্ধ শুরু। অনেকক্ষণ আমাকে কিছু সদস্য মারলো আর কিছু তামাশা দেখতে লাগলো, আর আমিও বসে আছি। তবে গতবারের চেয়ে এবার আসতেই মারলো। কুত্তা, তোরে মারতে গিয়া আমি নিজেই ব্যথা পাইছি, শরীরের সব বিড়াইয়ের হাড্ডি। আর কেউ বাকি আছে? মেরে নেন। কথা তো বলতে দিলি না তোরা। কি বলবি শালা তুই? তাহলে শোন। তারপর সবাইকে সবকিছু বললাম। আমার কথা শুনে আবার সবাই সরি বলতে যাবে, তার আগে থামিয়ে দিই। সরি আর বলতে হবে না, মায়েরও দিলি, এখন আবার সরি বলতে আসতেছিস? রাখ তোদের সরি বলে সেখান থেকে চলে গেলাম ক্লাসে। কিছুক্ষণ পর সবাই আসে, আমি একটার সাথেও কথা বলিনি। কিছুক্ষণ পর স্যার আসে আর ক্লাস করাতে থাকে। আমি ক্লাসে মনোযোগ দিই, কিন্তু আজকে সাইমা আসলো না। আজ প্রথম তাকে ক্লাসে খুব মিস করলাম। ক্লাস শেষ করে আমি বাইরে চলে যাই আর সাইমাকে কল দিলাম। হ্যালো সাইমা, কেমন আছো? এই তো এখন ভালোই আছি, তুমি কেমন আছো? আর ভার্সিটি গেছো? হ্যাঁ আসছি, তবে তোমাকে মিস করছি। আমিও আসতাম, তবে আজকে বাসায় মেহমান আসছে, তাই আসি নাই, সরি। সমস্যা নেই। তারপর সাইমার সাথে আরো কিছুক্ষণ কথা বলে নিই। এরপর আবার আব্বু আম্মুকে ফোন দিই।
কিন্তু ফোন বন্ধ। তাই রাহিবকেও ফোন দিই। তার থেকে জানতে পারি যে আব্বু আমার কোনো খোঁজখবর পাইনি। আমার টেনশন আরও কিছুই ভালো লাগতেছে না, তাই চলে গেলাম মেসে। আজকে দুপুরে কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। বিকেল পর্যন্ত আব্বু আম্মুকে ফোন দিয়েই সময় পার করলাম, কিন্তু ফোন বন্ধই ছিল। হঠাৎ আমার ফোনে একটা কল আসে। শিহাব করেছে। আমি রিসিভ করলাম। হ্যাঁ শিহাব, বল, কেমন আছিস? দোস্ত, আমি শেষ হয়ে গেছি রে। এই তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে? দোস্ত রে, আমারে শেষ করে দিল রে। অপর পাশ থেকে কেউ একজন শিহাবকে বলে, এই তোমার ওভার অ্যাক্টিং বন্ধ হলে এবার অন্তর ভাইয়াকে সত্যিটা বলে দাও। কোন জানোয়ারের বাচ্চা আমার বন্ধুর ক্ষতি করছে? আমার বন্ধুকে কান্না করাইছিস? দোস্ত রে, সুরভি কি গেমটাই না খেললো, এক চান্সে আমাকে বিয়ে করে ফেললো রে। শালার কথা শোনা মাত্রই আমি ভেবাচাকা খেয়ে গেলাম। আমি মনে করেছিলাম কেউ শিহাবকে কিডন্যাপ করেছে বা মারছে, কিন্তু বিয়ে করছে বলে এইভাবে কান্না করতেছে তা শুনে আমি শিহরিত। শালা, আমি মনে করেছিলাম কিনা কি হয়েছে। আর তুই? দোস্ত, আমাদের মিটিং আমাদের এলাকার খুব কাছের এরিয়ার হোটেলে হয়। আমি আজকে সকালে মিটিং করে চিন্তা করলাম পরিবারের সাথে দেখা করব। তাই আমি বস অধরা ম্যামকে বলি, আর সেও রাজি হয়ে যায় আর আমাকে যেতে দেয়, আর আমিও খুশি মনে চলে যাই। আর দেখলাম সুরভিও বসকে নিয়ে কোথায় যাচ্ছে, সেটা তাদের ব্যাপার। আমিও বাসায় গিয়ে সবাইকে চমকে দিতে চেয়েছিলাম, কিন্তু বাসায় গিয়ে আমি নিজেই চমকে যাই, কারণ সেখানে সুরভির বাবা মা আসছে। আমিও তাদের দেখে সালাম দিলাম, কিন্তু তারা আমাকে দেখে অবাক হলো না, অথচ আমি আসবো যে কাউকে কিছুই বলি নাই। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু আমার জন্য পাঞ্জাবি রেডি করে রাখলো। তা দেখে আমি অবাক। আমি আম্মুকে জিজ্ঞাসা করি, তারা আমাকে দেখে চমকে যায় না? কিন্তু আম্মু বলল, এইসব পরে কথা হবে, তাড়াতাড়ি পাঞ্জাবি পরে রেডি হয়ে নে। আমার মনে অনেক প্রশ্ন জাগলো। তারপর আমি আম্মুর দেওয়া পাঞ্জাবি পরে নেই। তার কিছুক্ষণ পরে আম্মু আসে আর বলে নিচে যেতে, আর আমিও নিচে গিয়ে দেখি সোফায় আমার সামনে লাল শাড়ি পরা একটা মেয়ে বসে আছে। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, এটাকে? আর আমাদের বাসায় কোনো প্রোগ্রাম আছে নাকি? কিন্তু আম্মু আমাকে বলল চুপচাপ মেয়েটার পাশে বসে পড়তে। আমি আম্মুর ধমকে চুপচাপ বসে পড়ি। পরে খেয়াল করলাম আমার সামনে কাজী সাহেব আসছে। আমিও আম্মুকে জিজ্ঞাসা করি, কাজী সাহেব এখানে কেন? কিন্তু ভাই, আম্মু আমাকে ধমক দিয়ে বলছে চুপচাপ থাকতে, আর কাজী সাহেব যা যা করতে বলে সেটা করতে। আমিও আম্মুর দিকে হা হয়ে তাকায় আছি। পরে বুঝতে পারলাম তারা আমাকে বিয়ে দিচ্ছে। দোস্তরে, আমি কত বড়ই না শখ খেলাম। বিয়ের কাজও শেষ, কিন্তু জানি না বউকে। হঠাৎ আমি আমার বস অদরা ম্যামকে আমাদের বাসায় দেখলাম। তাকে দেখেই আমি সেই লেভেলের শখ খেলাম। আর এবার আমার মনে অনেক প্রশ্ন আসতে থাকে। আমার তো পরাণ যায় যায় অবস্থা। আম্মু বলছে বউয়ের ঘুমটা তুলতে, আর আমিও তুললাম। বিশ্বাস কর, আর অল্পের জন্য হার্ট অ্যাটাক করে মারা যাইতাম, কারণ মেয়েটার কেউ না, সুরভি। দোস্তরে, আমি চাইছিলাম মাইয়াটারে উচিত শিক্ষা দিমু, কিন্তু সে আমারে জীবনের বড় শিক্ষাটাই দিয়ে বসে আছে। দোস্তরে, মাইয়াটা এত বড় গেম খেলবো তা আমার জানা ছিল না। আমি জীবনে অনেক মাইয়া দেখলাম, কিন্তু এদের মতো আর একটাও দেখলাম না। পরে আমি অদরা ম্যামকে জিজ্ঞাসা করি, ম্যাম এটা কি হলো? পরে ম্যাম আমাকে বলে, আসলে আমাদের অফিসের মিটিং আমাদের চট্টগ্রামেই হবে, তাই সুরভিও একটা প্ল্যান করে। সে ম্যামকে আমার আর তার সম্পর্কে সব বলে। তারপর ম্যাম বলছে সে সুরভির পাশে আছে, তাই ম্যাম আর সুরভি একটা প্ল্যান করে। আসলে এই মিটিংয়ে আমার কোনো কাজই নাই, হুদাই আইছি। সুরভি কাল রাতে নাকি তার পরিবারকে সবকিছু বুঝাই বলে, আর আজকে আমার জীবন শেষ করে দিল রে দোস্ত রে। আর এদিকে আমি আস্তে আস্তে আমার বেড থেকে পড়ে গেলাম। তবু নিজেকে কন্ট্রোল করলাম আর বললাম, দোস্ত, যা হবার তা তো হয়ে গেছে, এখন যা, সুরভিকে নিয়ে সংসার কর। মানি না, আর কোনোদিনও মানবো না আমি। কিছুই করার নাই। আর শালা, প্রথমে যেভাবে কথা বলছিস আমি তো মনে করছি সিরিয়াস কিছু হয়েছে। শালা, এটা সিরিয়াস কিছু মনে হয় না? শালা, লজ্জা করে না তোর? পোলা হয়ে কান্না করতেছিস? তোর বেটা এমন ভাবে ভান করতেছিস মনে হয় তোর ইজ্জত লুট করে ফেলছে। শালা, তুই হাসতেছিস? আল্লাহ তোর বিচার করুক। আচ্ছা রাগ শালা, হাফ লেডিস, আর হ্যাপি বাসরাত। শালা, আমি ফোন কেটে দিলাম। হোমর খোদা, দুনিয়া আর কি দেখাইবা? পোলা এমন ভাবে কান্না করতেছে মনে হয় তারে কেউ না। থাক, কমনার। তবু আমার হাসি আসতেছে, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। পরে আম্মা আব্বু বোন তিহার কথা মনে পড়লো, তাই আবারও ফোন দিতে লাগলাম। ধ্যাত, ফোন বন্ধ। এবার টেনশনের মাত্রা আরো বেড়ে গেল। কিছুক্ষণ এমনি বসেছিলাম, হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি দেখলাম আম্মু ফোন দিচ্ছে। সাথে সাথে আমি রিসিভ করলাম। হ্যালো আম্মু, তোমরা ঠিক আছো তো? আর কাল থেকে ফোন বন্ধ কেন? আরে আব্বু, শান্ত হো। আর আমার ফোন কাল হঠাৎ বন্ধ হয়ে গেছে। আর আমি, তোর আব্বু, তিহা, আমরা আমাদের এক পরিচিতদের বাসাতে আসছি। তাহলে আব্বুর ফোন বন্ধ কেন? আরে তোর আব্বুর ফোন চুরি হয়ে গেছে। আর শোন বাবা, আমরা ঠিক আছি, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, উত্তেজিত হওয়ার কিছু নেই, এমনি আমার টেনশনে জান বেরিয়ে যাচ্ছিল। আচ্ছা শোন,
এত টেনশন করিস না, আমরা ঠিক আছি। ভালো থাকিস কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম ফোন বন্ধ রেখো না। আচ্ছা আব্বু, রাখছি। তারপর আম্মু ফোন কেটে দিল। আমি একটু নিশ্চিত হলাম। পরে মনে পড়লো আম্মুকে তো সাইমার কথাটা বলিনি। না থাক, পরেই বলবো। আমি একটু ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাহির থেকে নাস্তা করে মেসে চলে আসলাম। আর অন্য রাতগুলোর মতো আজকেও রাতটা পার করলাম। সকালবেলা আমি রেড করেই ঘুম থেকে উঠি। আসলে আজ শুক্রবার, তাই ভার্সিটি বন্ধ। আমি 10টা বাজে ঘুম থেকে উঠি। তারপর ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে নিই। আজ যেহেতু শুক্রবার, তাই জুমার নামাজ আছে। আমি গোসল করে নিলাম আর পাঞ্জাবি বের করে রাখি। তারপর দুপুর পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। এরপর পাঞ্জাবি পরে নেই আর পকেটে মোবাইল ওয়ালেটটা নিয়ে মেসে তালা দিয়ে মসজিদে চলে যাই। নামাজ শেষ করে আমি মেসের দিকে যেতে লাগি। তখনই দেখি আমার ফোনে ভাইব্রেট করতেছে। আমি ফোন বের করে দেখি সাইমা ফোন দিছে। আমি রিসিভ করলাম। এই যে ম্যাডাম, এখন ফোন দিলেন কেন? আপনি কি আমাদের বাড়িতে আসতে পারবেন? মাথা ঠিক আছে? দুপুরবেলায় তোমাদের বাড়িতে যাব? আম্মু আব্বু বলছে তোমাকে ফোন করে আসতে বলতে। তাদের বলে তো আমি আসতে পারবো না। চুপচাপ 5 মিনিটের মধ্যে চলে আসো, না হলে আমি উল্টাপাল্টা কিছু করে বসবো। আরে আজব, এটা কি ধরনের ফাজলামো? আর দমকাচ্ছ কেন? তোকে যেটা বলছি সেটা কর। 5 মিনিটের মধ্যে তোকে যদি বাসায় না দেখি তাহলে এরপর যা করবো তুই পস্তাবি। আচ্ছা আসতেছি, ওয়েট করো। বাই। তারপর ফোন পকেটে রেখে আমি পাঞ্জাবি পরা অবস্থায় চলে গেলাম সাইমাদের বাড়ির দিকে। সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি গেটের সামনে যেতেই দারোয়ান চাচা গেট খুলে দিল। আমি চাচাকে বললাম, চাচা বাড়ি এভাবে সাজানো কেন? সেটা তো বলতে পারবো না, তবে আমাকে বলে দেওয়া হয়েছে তোমাকে যাতে ভেতরে ঢুকতে দেই। আমি আর কোনো কথা না বলে ভিতরের দিকে যেতে লাগলাম। আমি দরজার সামনে যেতে দেখলাম আঙ্কেল, মানে সাইমার আব্বু, আমার কাছে আসতে লাগলো। তিনি এসে বলতে লাগে, বাবা আসছো তুমি? জি আঙ্কেল। তবে আঙ্কেল বাড়ি এভাবে সাজানো কেন? বাসায় অনুষ্ঠান আছে তাই সাজানো, আর চলো আমার সাথে। জি আঙ্কেল। আমি সাইমার আব্বুর সাথে যেতে লাগি, তবে বুঝতে পারতেছি না কি হচ্ছে এইসব। আমি খেয়াল করলাম বাড়িতে আর অনেক মানুষ উপস্থিত রয়েছে, আর সবাই আমার দিকে অন্য নজরে দেখতেছে। আমারও একটু কেন জানি আনইজি ফিল হচ্ছে। আমি আঙ্কেলের সাথে একটা রুমে গেলাম, আর আঙ্কেল বলে, বাবা তুমি এখানে বসো, আমি একটু আসতেছি। আচ্ছা আঙ্কেল, আমাকে একটু বলুন তো বাসায় এত মানুষ কেন? সময় হলেই বুঝতে পারবে। বলে আঙ্কেল চলে গেল। আর আমি ওনার দিকে হা হয়ে তাকিয়েছিলাম। ওনার কথার আগে আমাদের কিছুই বুঝলাম না। আমি রুমের মধ্যেই বসে আছি। হঠাৎ মনে হলো কি আমার রুমে প্রবেশ করলো। আমি দরজার দিকে তাকালাম, তাদের দেখে আমার হুশ উড়ে গেল। আমি অবাক চোখে তাদের দিকে তাকিয়েছি, কারণ তারা আর কেউই না, আমার আব্বু আম্মু আর আমার বোন তিহা। কি রে হারামজাদা, শহরে এসে রুমিও হয়ে গেলি? আমি হা হয়তো তাকিয়ে আছি। তিহা আমার কাছে দৌড়ে আসে আর বলতে লাগে, কি রে ভাইয়া, সারপ্রাইজ কেমন লাগলো? তো তোমরা এখানে? কি রে শয়তান, আম্মুকে একবারও এই কথাটা বললি না কেন? আম্মু আগে এটা বলো, তোমরা ঢাকায় কি করতেছো? তুমি না বললে কোন পরিচিতদের বাড়িতে গেছো? এই যে এখন যাদের বাড়িতে আছি তারা আমাদের পরিচিতই তো। আম্মু আমার কাছে এসে আমার কান টান দিয়ে ধরে আর বলে, বজ্জাত ছেলে, আমার থেকে এত বড় কথা লুকালি তুই? আম্মু কিসের কথা বলতেছো তোমরা? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। হারামজাদা, তোর নাটক বন্ধ কর। বেআইন সাহেব আমাদের সব কিছুই বলছে, তাই তো আমরা কাল রাতে এখানে চলে আসছি। আর নেকা সাজিস না, ফাজিল পোলা। আরে খোদা রে, আমাকে কি এটা বলো, হচ্ছে এটা কি এখানে? আর কাকে তুমি বেআইন সাহেব বলতেছো? হঠাৎ সাইমার আব্বু আসে আর বলে, বেআইন সাহেব কাজে চলে আসছে, অন্তরকে নিয়ে নিচে আসুন। জি আপনি, আমরা আসতেছে। সাইমার আব্বু চলে গেল আর আমি ব্যাককালের মতো বসে আছি। আর তাদের কথা রাগামাথা আমার মাথায় ঢুকতেছে না। এবার আম্মু বলে, চল নিচে যাব। আরে রাখো তো নিচে, আমাকে আগে এটা বুঝিয়ে দাও এখানে হচ্ছে এটা কি। এই ভাইয়া চুপ, আর চল আমার সাথে। বলে তিহা আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেল। আমি গেলাম আর দেখলাম সাইমা লাল শাড়ি পরে সোফায় বসে আছে। আরেকজন কাজীকেও দেখতেছি। আমাকে আম্মু নিয়ে সাইমার পাশে বসিয়ে দেয়। আমি ফুল আবাল হয়ে গেলাম। এদিকে কাজী সাহেব তার কাজ শুরু করে দিল। আমি একবার আমার পরিবারের দিকে তাকাচ্ছি, আরেকবার সাইমার দিকে তাকাচ্ছি। আমি সাইমার দিকে তাকাতে বলে, এভাবে তাকাও, সবাই খারাপ ভাববে। বিয়েটা হয়ে যাক, তারপর যত খুশি তত দেখিও। ও মোর খোদা, হেতে মনে করছে আর হেতিরে দেখভালই তাকাইছি। তোর শখে কাবিল হয়ে গেলাম। কিন্তু এটা কি হলো? আমি পারতেছি না যে কতক্ষণ চিৎকার করতে। শালা কালকের শিহাবের উপর হাসতেছিলাম, নিশ্চয়ই শালার বদদয় আমারই হাল হলো। বিয়েটা শেষ হয়ে গেল, কিন্তু আমি এখনো কনফিউশনে আছি। এটা কি হলো আমার সাথে? কি থেকে কি হয়ে গেল? আইলাম এক কাজে, হয়ে গেল আরেক কাজ। রাতের বেলা আমি এখনো হাবু হয়ে আছি, আর এখানে সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল।
হঠাৎ আম্মু আসে আর বলে, কিরে কি এত ভাবছিস? আম্মু আজকে এটা কি হলো আমার সাথে? কি হয়েছে বুঝিস নাই? এখন রুমে যা। যাবো না, আগে আমার সব বোঝাও। তোর বইয়ের থেকে সব শুনে নিস। বলে আমাকে ধমক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। আমি হাবলার মতো যেতে লাগি। সাইমা আমাকে আসতে দেখে ঘাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমার সেদিকে খেয়াল নেই। হঠাৎ আমার পায়ে চিমটি দেয়। এই আমাকে চিমটি দিলে কেন? দেয়ান, কোথায় তোমরা? আমি সালাম করতেছি, দেখো নাই? সালাম ঈদে দেবো, এখন সর, আমাকে যেতে দাও। আমি খাটে গিয়ে বসি আর ভাবতে লাগলাম। এই কি হয়েছে তোমার? এভাবে কি হাবাদের মতো ভাবতেছো? আজকে কি হয়ে গেল সেটাই ভাবতেছি। রাখো তোমার ভাবা ভাবি, চলো আজকে দুজনে গল্প করি। গল্প পরে করিস বোন, আগে আমার এটা কো, আমার সাথে কি হলো? কুত্তা, আমাকে বইন ডাকছিস? তোকে তো আমি। বলেই ঝাঁপিয়ে পড়লো আমার উপর আর শুরু করে দিল কিলকুশি। ওমর খোদারে, আমি গেলাম রে। বউকে বইন ডাকা আজকে বাহির করব, শয়তান ফাজিল পোলা। বলে আরো কিলকুশি মারতে লাগলো। সাইমা আমারে ছাড়ি দাও, আর কোনোদিন আমি কোনো মেরে বোন কমো না। কি তার মানে তুমি সবাইকে নাম ধরে ডাকবে বলে? আল্লাহ গো, কোন পাবে পাইছে মরে। সাইমা আমারে ছাড়ি দাও, আমি তোমারে ছাড়া সবাই রে বইনের নজরে দেখবো। ঠিক আছে, ছেড়ে দিলাম তোমাকে। আমি এ ব্যথায় শেষ হয়ে যাচ্ছি। ইতিহাসে মনে হয় আমি প্রথম ব্যক্তি যে বাসর করে বইয়ের হাতে মার খেলাম। আমি খাটে শুয়ে আছি, ব্যথা নড়তে পারছি না। কি হয়েছে, ব্যথা পাইছো বেশি? না, অনেক ভালো লাগছে আমার। সরি কলিজা, আসলে তোমার মুখ থেকে বোন কথাটা শুনে রাগ উঠে গেছিল, তাই এমন করলাম। যাও, মাফ করে দিলাম। রাগ করছো তুমি? না, করিনি। সাইমা আমার কাছে এসে তার ঠোঁটগুলো দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আর আমার এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। মনে হচ্ছে তার ঠোঁটের ছোঁয়ায় আমার সকল ব্যথা চলে যাচ্ছে। আমিও স্বাদ নিতে থাকি, আর আস্তে আস্তে আমরা একে অপরের মধ্যে হারিয়ে যেতে লাগি। তো বাকিটা কি হয়েছে সেটার আপনারা অনুমান করে নেন। তো কেমন হয়েছে গল্পটা জানাতে বলবেন না। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।